মডেল কোশ্চেন পেপার 6 পরীক্ষার জন্য সময় 2 ঘন্টা, ফুল মার্কস 40 এবং বিভাগ ক, বিভাগ খ এবং বিভাগ গ সম্পর্কে আলোচনা করা হবে। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে। প্রথমে আছে ক্ষমতা বিভাজন সম্পর্কে মন্তেস্কুর বক্তব্য আলোচনা করো। এটা একটা নতুন টাইপের কোশ্চেন, এটা একটু পিছিয়ে একটু ঘুরিয়ে কোশ্চেনটা করে দেওয়া আছে। ক্ষমতার বিভাজন ক্ষমতা সন্ধিকরণ নীতি সম্পর্কে মন্তেস্কুর মতামত ব্যক্ত করো। মন্তেস্কু একটা সময় বলেছিলেন, যদি একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পণ করা হয়ে থাকে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য তিনি সরকার যে 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, 3টি বিভাগকে আলাদা করতে চেয়েছিলেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা সন্ধিকরণ নীতি দেখতে পাওয়া যায়। এখানে শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ একে অপরের কাজে হস্তক্ষেপ করে না। একে অথবা দেওয়া আছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা কিভাবে কাজ করে। এটা ইংরেজি হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। এই চেক অ্যান্ড ব্যালেন্স বা নিয়ন্ত্রণ ও ভারসাম্যের যে নীতিটা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে পাওয়া যায়। এই ক্ষমতা সন্ধিকরণ নীতির ফলে কোনো একটি বিভাগ অসীম ক্ষমতার অধিকারী হয়ে পড়তে পারে। এই জন্য কোনো একটা বিভাগ যাতে না অসীম ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারে, তার জন্য অন্যান্য বিভাগগুলো সেই বিষয়টাকে লক্ষ্য নজর করে। সহজ করে বলতে গেলে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগকে এমন ক্ষমতা দেওয়া আছে, তারা একে অপরের উপর নিয়ন্ত্রণ স্থাপন ও প্রভাব বিস্তার করতে পারে। এটা তোমার হচ্ছে নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা কিভাবে কাজ করে। তার পাশে 2 থাকে ভারতের নির্বাচন কমিশনের কাজগুলি। আগের কোশ্চেন, মডেল কোশ্চেন আলোচনা হয়েছে লং কোশ্চেনে, সেটা দেখতে পারো। 2 থাকে অথবা দেওয়া আছে নির্বাচনী আচরণ বিধি বলতে কি বুঝো। এটা একটা নতুন কোশ্চেন, এটা কোনো কমন কোশ্চেন না। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাজনৈতিক দল বা যেসব নির্বাচন প্রার্থী, সরকার ও সরকারি কর্মচারী এবং ভোটদাতার জন্য কিছু নিয়ম বিধি লাগু করা হয়। সেই সব নিয়মগুলোকে বলা হয় তোমার নির্বাচনী আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট। নির্বাচনের সময় নির্বাচনী আচরণবিধি না মানে তাদের জন্য নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারপর আছে গণতন্ত্রের মূল উৎসগুলি কি। গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের শাসন, তাই এখানে জনগণই সমস্ত ক্ষমতার উৎস। তাই গণতন্ত্রের মূল উৎস হচ্ছে জনগণ। অথবা দেওয়া আছে জন স্টুয়ার্ট মিলের মতে গণতন্ত্রের মূল উদ্দেশ্যগুলি কি কি। জন স্টুয়ার্ট মিলের মতে গণতন্ত্রের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা আছে, সেই সার্বভৌমতাকে প্রয়োগ ঘটিয়ে সকলেই যাতে সমান অধিকার ভোগ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করা বা সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা গণতন্ত্রের উদ্দেশ্য। পরে 4 কোশ্চেন আছে জাতীয়তাবাদ বলতে কি বোঝো। এই কোশ্চেনও তোমার আলোচনা হয়েছে আগের কোশ্চেনে। তারপরে আছে তোমার অথবাতে আছে ধর্মীয় জাতীয়তাবাদ বলতে কি বোঝো। ধর্মীয় জাতীয়তাবাদ বলতে জাতীয়তাবাদকে ধর্ম হিসাবে বিবেচনা করা বা কোনো নির্দিষ্ট ধর্মীয় বিশ্বাস, মতবাদ, আদর্শের সঙ্গে জাতীয়তাবাদের সম্পর্ককে বোঝায়। এটা হলো তোমার ধর্মীয় জাতীয়তাবাদ। 5 আছে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক অধিকার আছে ও কি কি। এটাও তোমার আলোচনা হয়েছে আগের কোশ্চেনে, কমন কোশ্চেন। তারপরে 5 অথবাতে আছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার কিভাবে সংখ্যালঘু ও নৃগোষ্ঠীগুলির অধিকারকে সুরক্ষিত করে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা আমাদের এখানে অনেক আলোচনা করা হয়েছে। এই সংক্রান্ত একটা আলোচ্য বিষয় দেওয়াও আছে। ভারতের সংবিধানের যে 29 এবং 30 নম্বর ধারায় যে বিষয়টা লেখা আছে, সেটাই তোমাকে এখানে লিখতে হবে 1-2 লাইন করে। তারপরে চলে আসে তোমার বিভাগ খ। বিভাগ খয়ে কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে জাতীয়তাবাদী চিন্তা থেকে মুক্তি পাওয়ার কথা কেন বলেছেন। একজন ব্যক্তির যদি ভালো শিক্ষা গ্রহণ করতে পারে, তার যে সংস্কৃতি ভালো হয়, তাহলে তার জাতীয়তাবাদটা কেমন হবে, ভালো জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ। আর এর বিপরীতটা কি হবে, উগ্র জাতীয়তাবাদ। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদী যে চিন্তাটা, সেটা সবসময় হবে আদর্শ জাতীয়তাবাদী চিন্তা। তার জন্য কি প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি, এটা ভালো হওয়ার প্রয়োজন। এই উগ্র জাতীয়তাবাদের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং তোমার হচ্ছে তৃতীয় বিশ্বের যে দেশগুলোতে ঔপনিবেশিক শাসন স্থাপন করা হয়েছিল উগ্র জাতীয়তাবাদের কারণে। এইখান থেকে মুক্ত হয়ে ভালো শিক্ষা, ভালো সংস্কৃতি গ্রহণ করতে হবে, তাহলে একটা ভালো জাতীয়তাবাদ গঠন হতে পারে বলে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। সেটা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদী চিন্তা, সেই চিন্তাটা সম্পর্কে লিখতে হবে। তার যে পরে আছে অথবাতে জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করো। জাতীয়তাবাদের উৎপত্তি কিভাবে হয়েছিল। জাতীয়তাবাদের উৎপত্তি সেই মধ্যযুগ থেকে শুরু হয়েছিল। মধ্যযুগের যে মধ্যযুগ, তার যে নবজাগরণ, সেখান থেকে তোমার জাতীয়তাবাদের সূত্রপাত হয়। পরে তোমার হচ্ছে পোল্যান্ড বিভাজন, ফরাসি বিপ্লব ও তার জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদ ঊনবিংশ শতাব্দীতে এসে তার পূর্ণতা লাভ করে। আবার বিংশ শতাব্দীতে এসে তৃতীয় বিশ্বের যে দেশগুলো কিভাবে তার স্বাধীনতা অর্জন করে, তার জন্য যে তার পিছনে জাতীয়তাবাদের ভূমিকা ছিল,
সেই বিষয়গুলো তোমাকে লিখতে হবে এখানে। তাহলে মধ্যযুগ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত কিভাবে জাতীয়তাবাদ তার বিকাশ হয়েছে সেই সম্পর্কে তোমাকে বিস্তারিত লিখতে হবে। এটা হচ্ছে জাতীয়তাবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য, সেই বিষয়ের আলোচনা। 2 দাগে আছে মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে কি কি সীমাবদ্ধতা রয়েছে। ভারতের সংবিধানে যেসব অধিকার বা স্বাধীনতা যেগুলো নাগরিকগণ ভোগ করে সেগুলো কিন্তু অবাধ নয়। প্রতিটি স্বাধীনতা যখন পড়বে তার পিছনে কিন্তু একটা করে ব্যতিক্রম বা বাধা দেওয়া আছে বা সীমাবদ্ধতা দেওয়া আছে। সেই সীমাবদ্ধতাগুলো এখানে লিখতে হবে এবং সেই সীমাবদ্ধতাগুলো দেওয়া আছে কেন সেই কারণগুলো এখানে লিখতে হবে। তারপর আছে 2 যে অথবা সাংবিধানিক গণতন্ত্রে মৌলিক অধিকার কিভাবে রক্ষিত হয়। জনগণের যখন মৌলিক অধিকার অসুরক্ষিত হয় তখন জনগণ কি করে? বিচার বিভাগের কাছে দৌড়ায়। বিচার বিভাগ তার জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ভূমিকা গ্রহণ করে। এইভাবে তোমার হচ্ছে পার্লামেন্ট নাগরিকদের মৌলিক অধিকার দেয়, সেই মৌলিক অধিকার হলো জনগণ ভোগ করে। এইভাবে তোমার হচ্ছে মৌলিক অধিকারগুলো কিভাবে সাংবিধানিক গণতন্ত্রে রক্ষিত হয়, সংরক্ষিত হয়, সেটা তোমার লিখতে হবে। এটা আগের একটা আলোচনাতে আলোচনা করা হয়েছে, সেখানে তোমরা বিষয়টাকে দেখতে পারো বা বুঝতে পারো। 3 দাগে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি, ভোটদান প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই ভোটদান প্রক্রিয়াটা কেমন? একটা নির্বাচনী ক্ষেত্র, সেই নির্বাচনী ক্ষেত্রে 3 জন প্রার্থী আছে 3টি রাজনৈতিক দল থেকে। ধরো 100টি ভোট পড়বে সেখানে, তাই 100টা ভোট পড়লে 3 জনের জন্য যদি সমান ভাগে ভোট ভাগ করা হয় তাতে 33টি করে ভোট পড়ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে সবাই সমান, তার মধ্যে তার 33 × 3 সমান হচ্ছে 99 হচ্ছে, কিন্তু একটা ভোট এখনো পড়েনি। এই একটা ভোট এবিসি, এই যে 3 জন প্রার্থী আছে তার মধ্যে যে কোনো একজনের পক্ষে পড়লে সেই এখানে বিজয়ী প্রার্থী হিসাবে বা জয়ী প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে তাকে। এইভাবে তোমার ফার্স্ট পাস্ট দ্য পোস্ট প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা তোমাকে আলোচনা করতে হবে। এইভাবেই তোমাকে বিষয়টাকে বুঝাতে হবে বা খাতাতে লিখতে হবে। তারপর আছে অথবাতে রাজ্য নির্বাচন কমিশনের কার্যাবলীগুলো লেখো। আমরা ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলীগুলো আলোচনা করেছি। রাজ্যের যে ভোটগুলো হয় যেমন পঞ্চায়েত, পৌরসভা, এইসব ভোটগুলো তত্ত্বাবধান করা রাজ্য নির্বাচন কমিশনের কাজ। রাজ্য নির্বাচন কমিশনকে নিয়োগ করে তোমার হচ্ছে কেন্দ্রের যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশন নিয়োগ করে রাজ্য নির্বাচন কমিশনারকে। কেন্দ্রের নির্বাচন কমিশনের কাজ যেরকম, এখানে রাজ্য নির্বাচন কমিশনেরও কাজ একই রকম, তবে সমস্ত কিছু কেন্দ্রের যে নির্বাচন কমিশন আছে তার তত্ত্বাবধানেই রাজ্য নির্বাচন কমিশনকে কাজ করতে হয়। গয়ের দাগে আছে মহাত্মা গান্ধীর সত্যাগ্রহের নীতির মূল ধারণাগুলি কি কি, তা কিভাবে ভারতীয় স্বাধীনতা আন্দোলনে প্রভাব ফেলেছিল আলোচনা করো। সত্যাগ্রহের যে ধারণাগুলো গান্ধীজি, তা হচ্ছে নিষ্ক্রিয় প্রতিরোধ, অহিংসা, আত্মনিগ্রহ, এর মাধ্যমে যেমন তোমার অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অনশন, পিকেটিং, এইসব বিষয়গুলোকে ব্যবহার করে সত্যাগ্রহ যে ধারণাটা পরিচালনা করতেন। এই বিষয়গুলো কিভাবে তোমার স্বাধীনতা আন্দোলনে প্রভাব ফেলেছিল দেখবে। স্বাধীনতা আন্দোলনের সময় যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন যে আন্দোলন হয়েছিল, এই বিষয়গুলো সেখানে প্রয়োগ করা হয়েছিল। মানে পিকেটিং, ধর্মঘট, অহিংসা, এই বিষয়গুলো সেখানে প্রয়োগ করা হয়েছিল। এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। বিভাগ গয়ের 1 অথবা মৌলানা আবুল কালাম আজাদের ধর্মনিরপেক্ষতার ধারণা কি ছিল এবং কিভাবে তা স্বাধীনতার পরবর্তী শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হয়েছিল। আগের একটা সেটের যে কোশ্চেন আলোচনা করছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করেছি, বা আমাদের এই সংক্রান্ত একটা আলোচনাও আছে, দেখতে পারো। 2 জায়গায় সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্য স্বাধীনতার যে সম্পর্ক সেটা আলোচনা করতে গিয়ে লিখতে হবে কোনো সময় সাম্য স্বাধীনতার পরিপূরক বা কোনো সময় সাম্য স্বাধীনতার পরিপন্থী। কে কে বলেছেন, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী সাম্য স্বাধীনতার পরিপূরক বলেছেন, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী সাম্য স্বাধীনতার পরিপন্থী বলেছেন, সেই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে বিস্তারিত। 6 নম্বরে যেহেতু বলা আছে ঠিক করে লিখবে, দেখবে এই সংক্রান্ত একটা আলোচনা আমাদের এখানে রয়েছে। 2 অথবাতে গণতন্ত্র কর্তৃত্ববাদের মধ্যে তুলনামূলক আলোচনা। এইখানে গণতন্ত্র কর্তৃত্ববাদের মধ্যে যে সাদৃশ্য বৈসাদৃশ্য যেগুলো আছে সেগুলো আলোচনা করবে। এটা আগের একটা সেটের কোশ্চেন আলোচনা করছিলাম। 3 দাগে গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমে ভূমিকা দেবে, ভূমিকা দেওয়ার পর গণতন্ত্রের যে মূল বৈশিষ্ট্য সেগুলো এক এক করে আলোচনা করবে। প্রথমে আছে গণসার্বভৌমিকতা, 2 দিতে পারো আইনের অনুশাসন, 3 দিতে পারো রাজনৈতিক সাম্য, 4 দিতে পারো সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠের অধিকার সংরক্ষণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, প্রতিনিধিত্বমূলক সরকার, প্রতিনিধি নির্বাচন, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে গণতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য। 3 দেওয়া আছে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, এরূপ গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এইখানে প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে 2 নম্বরের জন্য, এবং এই প্রত্যক্ষ গণতন্ত্রের যে পক্ষে এবং বিপক্ষে যুক্তি 2, 2, 4, মানে এই কোশ্চেনটা লেখা
সবচেয়ে সুবিধাজনক এবং বেশি নাম্বার পাওয়ার উপযোগী। তা প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্র বলতে যেখানে জনগণ বা যে শাসন ব্যবস্থা জনগণ সরাসরি সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ পায় বা জনগণের দ্বারাই সরকারি কার্য পরিচালনা হয়, তাকে বলা হবে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র। এই প্রত্যক্ষ গণতন্ত্র দেখা যায় তোমার সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনমেন্টে দেখা যায় প্রত্যক্ষ গণতন্ত্রটা। এই প্রত্যক্ষ গণতন্ত্রের যে পক্ষে এবং বিপক্ষে যুক্তি দুটো বা তিনটে ছটা লিখলেই হবে। এই সংক্রান্ত যে পক্ষে এবং বিপক্ষে যুক্তির যে আলোচনা, এই আলোচনা আমাদের এখানে আলোচিত হয়েছে, দেখতে পারো তোমরা। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।